মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পারফরমেশন অনলাইন ক্লাস। তো আজ আমি সেই সমস্ত ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলছি যারা এবছরে 2021 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে। তো মাধ্যমিক পরীক্ষা বেসিক্যালি আমাদের ফেব্রুয়ারি মাস নাগাদ হয়। তো এবছরে মাধ্যমিক পরীক্ষা জুনে হওয়ার কথা ছিল, কিন্তু এই মহামারীর কারণে জুনেও হবে না এরকম আশা করা যাচ্ছে। তো পরীক্ষা এখন কবে হবে সেটা নিয়ে এখন কেউ কিছু বলতে পারছে না। তো যেহেতু তোমরা ক্লাস 11-এর অলরেডি 3 মাস পিছিয়ে গেছো, তো আবার যদি পরীক্ষা তোমার জুনের পরে হয় তো আরও পিছিয়ে যাবে। তো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু ক্লাস 11 বেসিক্যালি নিটে ক্লাস 11-এর সিলেবাসটা থাকবে, প্লাস ক্লাস 12-এর সিলেবাসটা থাকবে। তো এমনি তোমরা 3 মাস পিছিয়ে গেছো, তারপর যদি জুনের পরে যদি মাধ্যমিক পরীক্ষা হয় তাহলে আরও পিছিয়ে যাবে। সেই ক্ষেত্রে তোমার সময়টা তোমার কম থাকবে। এই কম সময়ের মধ্যে ক্লাস 11-এর সিলেবাস শেষ করা খুব মুশকিল হয়ে যাবে। তো সিলেবাস যদিও শেষ করে খুব ভালোভাবে শেষ হবে না। তো ভালোভাবে সিলেবাস শেষ করতে না পারলে তোমরা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় গিয়ে সমস্যায় পড়তে পারো। তো সমস্যা যাতে না পড়তে হয় সেই জন্য তোমরা ক্লাস 10-এর সিলেবাসের পড়াশোনাটা করবে, পাশাপাশি তোমরা ক্লাস 11-এর পড়াশোনাটা কন্টিনিউ করো। তো ক্লাস 11-এর পরীক্ষা কন্টিনিউ যাতে ছেলেমেয়েরা করতে পারে সেই উদ্দেশ্যটাকে মাথায় রেখে আমরা পারফরমেশনের তরফ থেকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি, যাতে তোমরা বাড়িতে বসেই বাইরে না বেরিয়ে পড়াশোনাটা ক্লাস 11-এর সিলেবাসটা তোমরা শুরু করতে পারো। তো ক্লাস 11-এর আজকে আমরা শুরু করব ম্যাথামেটিক্স। তো ম্যাথামেটিক্সে ক্লাস 11-এর টোটাল 7টা ইউনিট আছে। এই 7টা ইউনিটে আবার বিভিন্ন রকম ভাগ আছে। তো প্রথমে আমি ক্লাস 11-এর ম্যাথামেটিক্সের সিলেবাস সম্বন্ধে একটু আইডিয়া দিই। তো ক্লাস 11-এর ম্যাথামেটিক্সের সিলেবাসে তোমার 7টা ইউনিট। এই 7টা ইউনিটের মধ্যে ইউনিট 1-এ আছে ইউনিট 1 সেট ও অপেক্ষক। ইউনিট 2-তে আছে ইউনিট 2 ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতিতে অনেকগুলো চ্যাপ্টার আছে, সেগুলো আমি আর বেশি ডিসকাস করছি না। ইউনিট 3 আছে বীজগণিত। ইউনিট 3 বীজগণিত। ইউনিট 4 স্থানাঙ্ক জ্যামিতি। ইউনিট 5 ইউনিট 5 আছে কলনবিদ্যা। ইউনিট 6 ইউনিট 6 এ আছে গাণিতিক যুক্তি। এই
গাণিতিক যুক্তি সম্পূর্ণ একটা নতুন জিনিস, এটা তোমরা শিখবে ইউনিট 6-এ। ইউনিট 7-এ আছে পরিসংখ্যান ও সম্ভাবনা তত্ত্ব। ইউনিট 7 পরিসংখ্যান ও সম্ভাবনা তত্ত্ব। এই মোটামুটি আমাদের ক্লাস 11-এর সিলেবাস। তো এখানে আরো অনেক চ্যাপ্টার আছে, ত্রিকোণমিতিতে অনেকগুলো চ্যাপ্টার আছে, সেট অপেক্ষকের চ্যাপ্টার আছে, বীজগণিতে অনেকগুলো চ্যাপ্টার আছে, স্থানাঙ্ক জ্যামিতি অনেকগুলো চ্যাপ্টার, সেগুলো আর বেশি ডিসকাস করছি না। তো আজ আমরা শুরু করব বীজগণিতে অনুক্রম ও শ্রেণী দিয়ে। তো বীজগণিতে অনুক্রম আর শ্রেণীর দুটো চ্যাপ্টার আছে সিলেবাসে, একটা সমান্তর প্রগতি, একটা গুণোত্তর প্রগতি। তো আজকে আমরা শুরু করব সমান্তর প্রগতি। সমান্তর প্রগতি বা এরিথমেটিক প্রোগ্রেশন। তো সমান্তর প্রগতি জিনিসটা কি সেটা আমরা আগে শিখব। কতগুলো সংখ্যা, ধরো a1 a2, আমরা কতগুলো সংখ্যা নিচ্ছি, ধরো a1 একটা সংখ্যা, a সাফিক্সে 1, a1 a2 a3 a4 a5, এইভাবে চলছে। এরকম কিছু সংখ্যা আছে। এই সংখ্যাগুলোকে সমান্তর প্রগতিতে আছে বলবো যদি এটা থেকে এটা বিয়োগ করলে যা হয়, এটা থেকে এটা বিয়োগ করলেও সেম হবে, আর এটা থেকে এটা বিয়োগ করলেও সেম হতে হবে, ঠিক আছে? মানে যদি আমাদের a2 মাইনাস a1 এটা ইকুয়াল টু a3 মাইনাস a2, এটা ইকুয়াল টু a4 মাইনাস a3, এটা ইকুয়াল টু a5 মাইনাস a4, এইভাবে এখানে আরও সংখ্যা আছে, এইভাবে আরও চলবে, ঠিক আছে? এইভাবে চলছে। যদি a2 মাইনাস a1, a3 মাইনাস a2, a4 মাইনাস a3 ইকুয়াল টু a5 মাইনাস a4 ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট ধ্রুবক হয়, মানে প্রত্যেকটা ডিফারেন্স কি হবে, আগেরটা থেকে যে কোনো সংখ্যা থেকে আমরা আগের সংখ্যাটা বিয়োগ করলে যদি আমাদের ডিফারেন্স যদি সেম হয়, তাহলে আমরা বলতে পারি যে সংখ্যাগুলো সমান্তর প্রগতিতে আছে। একটা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল 1, এখানে আমরা কতগুলো সংখ্যা নিচ্ছি, 2 5 8 11 14, নেক্সট 17, নেক্সট 20 23, এরকম কতগুলো সংখ্যা নিলাম। দেখো এই সংখ্যাগুলো সমান্তর প্রগতিতে আছে। কেন? যদি আমরা এটা থেকে এটা বিয়োগ করি তাহলে বিয়োগফলটা হবে আমাদের 3, আবার এটা থেকে এটা বিয়োগ করলে বিয়োগফলটা 3 হবে। দেখো এটা থেকে এটা বিয়োগ করলো বিয়োগফল 3 আসছে, এটা থেকে এটা বিয়োগ করলো বিয়োগফল 3 আসবে, এটা থেকে এটা বিয়োগ করলো বিয়োগফল 3 আসছে। মানে প্রত্যেকটা সংখ্যাকে যদি আমরা প্রত্যেকটা সংখ্যা থেকে যদি আমরা আগের সংখ্যাটা বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফলটা কি আসছে, সেম আসছে। তাহলে আমাদের কি
বলতে পারি, এই সংখ্যাগুলো সমান্তর প্রগতিতে আছে, বা এরা এরিথমেটিক প্রোগ্রেশন বা সংক্ষেপে এপি বলা হয়, এরা এপিতে আছে। দেখো এখানে তোমার হচ্ছে 5 - 2 করলেও 3 আসছে, 5 - 2 = 3, 8 - 5 করলেও 3 আসছে। যে কোনো সংখ্যা থেকে আমরা আগের সংখ্যাটা বিয়োগ করব। আবার 11 - 8 করলেও 3 আসছে, আবার 14 - 11 করলেও 3 আসছে, আবার 17 - 14 করলেও 3 আসছে, 20 - 17 করলেও 3 আসছে, 23 - 20 করলেও 3, 23 - 20 = 3। তাহলে দেখো যে কোনো সংখ্যা থেকে আগের সংখ্যাটা বিয়োগ করলে আমাদের বিয়োগফলটা কি আসে, সেম আসছে। তাহলে আমরা কি বলতে পারি, এই সংখ্যাগুলো আমাদের সমান্তর প্রগতিতে আছে। এখানে তোমার সমান্তর প্রগতি প্রথমে আমাদের কি আছে, 2 আছে, এই 2টাকে আমরা প্রথম পদ বলবো, ঠিক আছে। তাহলে এখানে প্রথম পদ হচ্ছে 2, এই সমান্তর প্রগতিটার জন্য প্রথম পদ 2। এখানে প্রথম পদটাকে আমরা এ দিয়ে লিখি, ঠিক আছে, ছোট হাতের এ দিয়ে লেখা হয় প্রথম পদকে। প্রথম পদ a = 2, আর এই যে দেখো ডিফারেন্সগুলো প্রত্যেকটার ক্ষেত্রে কি হচ্ছে, 3 হচ্ছে। এই ডিফারেন্সটাকে আমরা কি বলবো, বা অন্তরটাকে আমরা কি বলবো, এই অন্তরটাকে আমরা বলবো সাধারণ অন্তর। তাহলে এখানে সাধারণ অন্তর কি, 3। সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স, সাধারণ অন্তর = সাধারণ অন্তরকে আমরা ছোট হাতের ডি এটা দিয়ে চিহ্নিত করি। তাহলে সাধারণ অন্তর ডি = এখানে 3। তাহলে আমরা কি বললাম, সমান্তর প্রগতির প্রথম পদটাকে এ দিয়ে লেখা হয় আর সাধারণ অন্তরটাকে ডি দিয়ে লেখা হয়। তাহলে এই সমান্তর প্রগতিটার জন্য প্রথম পদ হয়ে গেল 2 আর সাধারণ অন্তর হয়ে গেল 3। এটা एग्जांपल 1 ছিল। एग्जांपल 2 দেখো, এখানে তোমার সাধারণ অন্তরটা কি হয়ে গেল, 2 হয়ে গেল। 2টা একটা পূর্ণ সংখ্যা, তো সাধারণ অন্তরটা আমাদের সবসময় যে পজিটিভ হবে এরকম কোনো মানে নেই। সাধারণ অন্তরটা আমাদের নেগেটিভও হতে পারে, ভগ্নাংশ হতে পারে, বা নেগেটিভ ভগ্নাংশ হতে পারে। তো সাধারণ অন্তরটা আমাদের ভগ্নাংশ হচ্ছে, এরকম একটা एग्जांपल দিচ্ছি। ধরো আমরা কতগুলো নাম্বার নিচ্ছি এইভাবে, প্রথমটা 1, তারপরটা 1/2, 1, তারপরটা 3/2, তারপরে একটা 2 নিলাম, তারপরে 5/2, তারপরে 3 নিলাম, তারপরে 7/2, তারপরে 4। এরকম কতগুলো সংখ্যা নিলাম। দেখো এই সংখ্যাগুলো সমান্তর প্রগতিতে আছে। কেন, তোমরা দেখো এটা থেকে এটা বিয়োগ করলে কি হবে, 1/2, আবার এটা থেকে এটা বিয়োগ করলো 1/2, এটা থেকে এটা বিয়োগ করলো 1/2, এটা থেকে এটা বিয়োগ করলো 1/2, এটা 5/2 আছে, এটা থেকে এটা বিয়োগ করলো 1/2। প্রত্যেকটা দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কি হচ্ছে, যে কোনো সংখ্যা থেকে আগের সংখ্যাটা বিয়োগ করলে বিয়োগফলটা আমাদের কি আসছে, সেম আসছে। যেহেতু আমাদের বিয়োগফলটা সেম আসছে, তাহলে আমরা কি বলতে পারি, এই সংখ্যাগুলো সমান্তর প্রগতিতে আছে। এখানে দেখো বিয়োগফলগুলো আমরা করছি, 3/2 - 1 এটা করলে 1/2, আবার 2 - 3/2 এটা করলো 1/2, আবার 5/2 - 2 করলেও এখানে আমাদের কি আসছে, 1/2 আসছে, আবার 3 - 5/2 এটা করলো 1/2, ও 7/2 - 1/2 করলো, 7/2 - 3 করলো 1/2 আসছে, আবার 4 - 7/2, 4 - 7/2 করলে 1/2 আসছে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো আমাদের কি অন্তরগুলো কি আসছে, সেম আসছে। প্রত্যেকটা ক্ষেত্রে 1/2 1/2 1/2 করে আসছে।
তাহলে এই সংখ্যাগুলো কিসে আছে বলতে পারি? এই সংখ্যাগুলো সমান্তর প্রগতিতে বা এরিথমেটিক প্রোগ্রেশন বা এপিতে আছে। মোটামুটি দেখবে যদি আমাদের যে কোনো সংখ্যা থেকে আগের সংখ্যাটা বিয়োগ করলে যদি বিয়োগফলটা আমাদের সেম আসে, তাহলে আমরা বলতে পারি যে ওই সংখ্যাগুলো সমান্তর প্রগতিতে আছে। তাহলে এই সমান্তর প্রগতিটার জন্য প্রথম পদ কি হয়ে গেল? প্রথম পদ এ। তাহলে এটার জন্য প্রথম পদকে আমরা সবসময় এ দিয়ে লিখি, এ ইকুয়াল টু 1 হয়ে গেল। আর সাধারণ অন্তর ডি ইকুয়াল টু হয়ে গেল এখানে 1/2। তাহলে দেখো এখানে সাধারণ অন্তরটা কি হয়ে গেল? 1/2 মানে ভগ্নাংশ। ঠিক আছে, তো আমাদের সাধারণ অন্তরটা ভগ্নাংশ হতে পারে, আবার পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, নেগেটিভ ভগ্নাংশ হতে পারে। প্রথম পদটাও সেম জিনিস, প্রথম পদটা আমাদের নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, ভগ্নাংশ হতে পারে, নেগেটিভ ভগ্নাংশ হতে পারে। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল 3। ধরো আমরা এইভাবে সংখ্যা নিচ্ছি 16, তারপরে 14, 12, 10, 8, 6, 4, 2, 0, -2, এরকম কতগুলো সংখ্যা নিলাম। দেখো এই সংখ্যাগুলো আমাদের সমান্তর প্রগতিতে আছে। কেন তোমার দেখো এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের কি আসবে? 14 থেকে 16 বিয়োগ করলে -2 আসবে, আবার 12 থেকে 14 বিয়োগ করলেও -2 আসবে, 10 থেকে 12 বিয়োগ করলেও -2 আসবে। যে কোনো সংখ্যা থেকে তার আগের সংখ্যাটা আমরা বিয়োগ করব। বিয়োগ করলে যদি বিয়োগ ফলগুলো সেম আসে, তাহলে বলবো সংখ্যাগুলো সমান্তর প্রগতিতে আছে। তো এখানে যেহেতু ডিফারেন্সগুলো যে কোনো সংখ্যা থেকে আগের সংখ্যাটা বিয়োগ করলে অন্তরটা আমাদের কি আসছে? সেম আসছে, তাহলে আমরা বলতে পারি যে এই সংখ্যাগুলো সমান্তর প্রগতিতে আছে। তাহলে এই সমান্তর প্রগতিটার প্রথম পদ কোথায় গেল? প্রথম পদ a ইকুয়াল টু 16, প্রথম পদ a ইকুয়াল টু 16 হলো। আর সাধারণ অন্তর ডি ইকুয়াল টু, দেখো এখান থেকে 14 থেকে 16 বিয়োগ করলে -2, 12 থেকে 14 বিয়োগ করলো -2, 10 থেকে 12 বিয়োগ করলো -2। প্রত্যেকটা ডিফারেন্স কি আসছে? সেম আসছে, মানে -2। তাহলে এটা সাধারণ অন্তর হয়ে গেল -2। আরেকটা এক্সাম্পল দিচ্ছি যেখানে আমাদের সাধারণ অন্তরটা নেগেটিভ ভগ্নাংশ হবে। এক্সাম্পল 4। ধরো আমরা এইভাবে নিচ্ছি, এটাকে আমরা উল্টে লিখছি। প্রথমে 7/2 লিখলাম, তারপরে 3 লিখলাম, তারপরে 5/2 লিখলাম, তারপরে 2 লিখলাম, তারপরে 3/2, নেক্সট 1। যদি আমরা সংখ্যাগুলোকে এইভাবে নিই, এই সংখ্যাগুলো সমান্তর প্রগতিতে আছে। এখানে তোমার দেখো 3 থেকে 7/2, এখানে তোমার ডিফারেন্সটা দেখো -1/2 আছে। 3 থেকে 7/2 এটা বিয়োগ করলে কত হবে? -1/2। দেখো 3 - 7/2 এটা করলে এটা হয়ে যাবে 6 - 7/2, মানে এটা -1/2। 3 থেকে 7/2 বিয়োগ করলে -1/2, আর 5/2 থেকে 3 বিয়োগ করলে
-1/2, 2 থেকে 5/2 বিয়োগ করলেও দেখবে -1/2 আসবে, 3/2 থেকে 2 বিয়োগ করলেও -1/2, 1 থেকে 3/2 বিয়োগ করলেও -1/2। তাহলে প্রত্যেকটা জায়গায় আমরা কি দেখছি, যে কোনো সংখ্যা থেকে আগের সংখ্যাটা বিয়োগ করলে বিয়োগফলটা আমাদের কি আসছে, সেম আসছে। তার মানে এখানে কি বলতে পারি যে এই সংখ্যাগুলো সমান্তর প্রগতিতে আছে। তাহলে এই সমান্তর প্রগতিটার প্রথম পদটা কি হয়ে গেল, প্রথম পদ a = 7/2। তাহলে এখানে প্রথম পদ a = 7/2 আর সাধারণ অন্তর d = -1/2। তাহলে এখানে তোমার দেখো সাধারণ অন্তরটা কি হয়ে গেল, নেগেটিভ ভগ্নাংশ। ঠিক আছে, তো আমাদের সাধারণ অন্তরটা পজিটিভ হতে পারে, পজিটিভ ইন্টিজার হতে পারে। ইন্টিজার মানে 1 2 3 4 5 6 7 8 0 -1 -2 -3 এগুলো। ঠিক আছে, আর নেগেটিভ ভগ্নাংশ হতে পারে, পজিটিভ ভগ্নাংশ হতে পারে। তো আমাদের সাধারণ অন্তরটা তোমার ইন্টিজার হতে পারে আর ভগ্নাংশ হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে। তো এবারে আমাদের সমান্তর প্রগতির সাধারণ আকার। সমান্তর প্রগতির সাধারণ আকার। কোনো সমান্তর প্রগতির প্রথম পদটা যদি a হয় আর সাধারণ অন্তর যদি d হয়ে যায়, তাহলে সমান্তর প্রগতিটা দেখতে হবে এই টাইপের। কোনো সমান্তর প্রগতির প্রথম পদ = a আর সাধারণ অন্তর = d। সাধারণ অনুপাত বললাম নাকি আগে, অনুপাত বললে ভুল বলেছিলাম, সাধারণ অন্তর। তো সাধারণ অন্তর = d, সাধারণ অন্তর d আর প্রথম পদ a হলে সমান্তর প্রগতিটা দেখতে হবে প্রথমটা a, তারপরেরটা a + d, তারপরেরটা a + 2d, তারপরেরটা a + 3d, তারপরেরটা a + 4d, এইভাবে চলবে। এটা কি করে আসছে দেখো, একটা এক্সাম্পল নিয়ে ডিসকাস করলেই বুঝতে পারবে। ধরো আমাদের এখানে কি ছিল, এই সমান্তর প্রগতিটা ছিল 14 16 14 12 10 8 6 4 2 0 আর -2 এগুলো ছিল। তো এখানে তোমার দেখো প্রথম পদটা ছিল 16 আর সাধারণ অন্তরটা ছিল -2। দেখো প্রথমটা থেকে আমরা সেকেন্ডটা কিভাবে পাচ্ছিলাম, 16 থেকে -2 যোগ করে। এটা একটু উদাহরণটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তো আমি আরেকটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি নিচের দিকে। ধরো আমরা কিছু সংখ্যা নিলাম এই আকারের, প্রথমটা 3, তারপর একটা 6, তারপর একটা 9 12 15 18 21 এই হবে। দেখো এই সংখ্যাগুলো সমান্তর প্রগতিতে আছে। কেন, তোমার দেখো এটা থেকে 6 থেকে 3 বিয়োগ করলে 3 আসছে, 9 থেকে 6 বিয়োগ করলে 3 আসছে, 12 থেকে 9 বিয়োগ করলেও 3, 15 থেকে 12 বিয়োগ করলেও 3, 18 থেকে 15 বিয়োগ করলেও 3, 21 থেকে 18 বিয়োগ করলেও 3। ঠিক আছে, তাহলে এই সংখ্যাগুলো সমান্তর প্রগতিতে আছে। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে প্রথম পদ কি, প্রথম পদ হচ্ছে 3, প্রথম পদ a = 3 আর সাধারণ অন্তর d = 3। এবার তোমরা দেখো প্রথম পদটা থেকে এই সেকেন্ড পদ, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, এটা পঞ্চম। ঠিক আছে, এবার দেখো প্রথমটা থেকে সেকেন্ডটা আমরা কিভাবে পেয়েছি,
দেখো 3-এর সাথে এই সাধারণ অন্তরটা যোগ করে 3-এর সাথে 3 যোগ করে 6 হয়ে গেল, ঠিক আছে। আবার এটা থেকে আমরা এটা কীভাবে পাচ্ছি, এটা থেকে এটা পাবো, আবার 6-এর সাথে 3 যোগ করলে আমরা 9 পাচ্ছি। তাহলে প্রথমটা a = 3, সেকেন্ডটা আমাদের 6 ছিল, 6কে আমরা কি লিখতে পারি 3 + 3 লিখতে পারি। প্রথম 3টা মানে a আর সেকেন্ড 3টা মানে d লিখতে পারি, এটা হলো। তারপরেরটা ছিল 9, 9টাকে আমরা লিখতে পারি 9 = 3 + 6 লিখতে পারি। এই প্রথম 3-এর জায়গায় সবসময় a লিখবে, এটা 9 মানে 3 + 6, প্রথম a মানে প্রথম 3 মানে a, তাহলে a প্লাস 6-এর জায়গায় আমরা লিখতে পারি 6 মানে 2 × 3 করতে পারি, তাহলে এটা হয়ে গেল a + 2 × এই 3 মানে হচ্ছে d, তাহলে a + 2d হয়ে গেল। দেখো তাহলে এখানে প্রথমটা a হয়ে গেল, সেকেন্ডটা a + d, থার্ডটা a + 2d। তারপরে একইভাবে 12 যদি আমরা করি, 12 = কি লিখে যায়, 12 মানে 3 + 9 লেখা যাবে। তো এটা করে লেখা যাবে 3 মানে a লিখে নাও, a + 9 মানে 3 × 3, এটা = a + 3 × এই 3-এর জায়গায় আমরা d লিখব, তাহলে তারপরটা হলো a + 3d। একইভাবে যদি আমরা 15 করি, 15 = 3 + 12, এটা = এই 3-এর জায়গায় আমরা a লিখব, a + 12 মানে কি 4 × 3 লিখব, এটা = a + 4 × d, 4d হয়ে গেল। তাহলে সমান্তর কোনো একটা সমান্তর প্রকৃতির প্রথম পদটা যদি a হয় আর সাধারণ অন্তর যদি d হয়, তাহলে আমাদের সমান্তর প্রকৃতিটা কেমন দেখতে হয়, a প্রথমটা হয়ে যাবে a, তারপরটা a + d, তারপরটা a + 2d, তারপরটা a + 3d, তারপরটা a + 4d, তারপরটা a + 5d, এইভাবে চলবে, ঠিক আছে। a + 6d, a + 7d এইভাবে। নেক্সট আমরা সমান্তর প্রকৃতির n-তম পদ কিভাবে নির্ণয় করে সেটা আমরা দেখব। সমান্তর প্রকৃতির n-তম পদ নির্ণয়। তো সমান্তর প্রকৃতির প্রথম পদ যদি a হয় আর সাধারণ অন্তর যদি d হয়, তাহলে সমান্তর প্রকৃতিটা দেখতে হয় এই টাইপের, a + d, a + 2d, a + 3d, a + 4d এইভাবে চলবে। তাহলে সমান্তর প্রকৃতিটার প্রথম পদ a ধরে নিচ্ছি, ধরিলাম প্রথম পদ = a আর সাধারণ অন্তর = d, প্রথম পদ a আর সাধারণ অন্তর d। তাহলে সমান্তর প্রকৃতিটা কোন আকারে দেখতে হবে, এই আকারে। তাহলে সমান্তর প্রকৃতিটা হয়ে যাবে a + d, a + 2d, a + 3d, a + 4d এইভাবে চলবে। তো এখানে তোমরা দেখো, এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, এটা পঞ্চম পদ, এইভাবে তারপর ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এইভাবে চলবে, ঠিক আছে। তো প্রথম পদ এটাকে আমরা টি হচ্ছে টার্মের জন্য আসছে, টি সাফিক্সে 1, এটা দিয়ে আমরা চিহ্নিত করি। তাহলে এখানে প্রথম পদ টি সাফিক্সে 1 এটা দিয়েও লেখা হয়, প্রথম পদকে টি সাফিক্সে 1 এটা দিয়েও লেখা হয়, ঠিক আছে। এ দিয়েও লেখা হয় আর টি সাফিক্সে 1 এটা দিয়েও লেখা হয়। তাহলে প্রথম পদ টি সাফিক্সে 1 = এটা এ হয়ে গেল, এ। এবারে দেখো এটাকে আমরা লিখতে পারি এই আকারে, এ করে লেখা যাবে, এটা করে লেখা যায় a + 1 - 1 × d,
ওয়ান মাইনাস ওয়ান করলে জিরো, জিরোর সাথে ডি গুণ করলে কত হবে, আলটিমেট জিরোই হবে। তাহলে আলটিমেট আমরা কি পেয়ে যাব, এই পেয়ে যাবো। তাহলে এটাকে আমরা লিখতে পারি এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি এই আকারে। তাহলে প্রথম পদ টি ওয়ান ইকুয়াল টু পেয়ে গেলাম এইটা। নেক্সট তোমার দেখো দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ মানে টি সাফিক্সে টু, টি মানে টার্ম, টার্ম মানে পদ বোঝাচ্ছে। তো দ্বিতীয় পদকে টি সাফিক্সে টু এটা দ্বারা লেখা হয়। দ্বিতীয় পদ টি টু ইকুয়াল টু এখানে কি আছে, এ প্লাস ডি, এ প্লাস ডি। তো এ প্লাস ডিটাকে আমরা লিখতে পারি এ প্লাস টু মাইনাস ওয়ান ইন্টু ডি এই জায়গায় লিখে যাবে। টু মাইনাস ওয়ান করলে ওয়ানই হবে, তাহলে আলটিমেট আমরা কি পেয়ে যাবো, ডি পেয়ে যাবো। তাহলে এ প্লাস ডিটাকে আমরা লিখতে পারি এ প্লাস টু মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা হলো দ্বিতীয় পদ। এবার তৃতীয় পদ, তৃতীয় পদ টি থ্রি, টি থ্রিকে টি থ্রি মানে কি, এখানে কি আছে, টি থ্রি মানে এ প্লাস টু ডি আছে, তাহলে এটা এ প্লাস টু ডি। তো এটা এগুলো লিখে যাবে এ প্লাস টু ডি মানে থ্রি মাইনাস ওয়ান ইন্টু ডি এই একটা লিখে যাবে। থ্রি মাইনাস ওয়ান করলে টু হবে, তাহলে আলটিমেট আমরা টু ডি পাবো। তাহলে এ প্লাস টু ডি এটাকে আমরা লিখতে পারলাম এ প্লাস থ্রি মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা এগুলো টি থ্রি। এবার চতুর্থ পদ, চতুর্থ পদ এটা টি সাফিক্সে ফোর, টি সাফিক্সে ফোর এটা ইকুয়াল টু এ প্লাস থ্রি ডি। এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। তাহলে চতুর্থ হচ্ছে এ প্লাস থ্রি ডি, এটাকে লিখে যাবে এ প্লাস ফোর মাইনাস ওয়ান ইন্টু ডি এই আকারে। এবার এখান থেকে আমরা এনতম পদ নির্ণয়ের ফর্মুলাটা পেয়ে যাব। এখানে তোমার দেখো প্রথম পদ ছিল টি সাফিক্সে ওয়ান, এখানে কি হয়েছিল এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি। দ্বিতীয় পদ টি সাফিক্সে টু, এটা মানে কি এ প্লাস টু মাইনাস ওয়ান ইন্টু ডি। তৃতীয় পদ টি থ্রি মানে এ প্লাস থ্রি মাইনাস ওয়ান ইন্টু ডি। চতুর্থ পদ টি ফোর মানে এ প্লাস ফোর মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটা পদের ক্ষেত্রে এখানে এ দেখো, প্রথম পদ কি ছিল, প্রথমে এ ছিল, দ্বিতীয় পদ প্রথমে এ, এখানেও তৃতীয় পদও কি প্রথমে এ আছে, চতুর্থ পদ প্রথমে এ আছে। আর এখানে তোমার দেখো ডি 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 ডি, প্রত্যেক জায়গায় ডি আছে। আর এখানে লাস্টে দেখো ওয়ান 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 ওয়ান, শুধু কোনখানে চেঞ্জ হচ্ছে, এই ব্র্যাকেটের মধ্যে দেখো প্রথমগুলো শুধু চেঞ্জ হচ্ছে, এখানে ওয়ান, এখানে টু, এখানে থ্রি, এখানে ফোর। আর একটা জিনিস খেয়াল করো, এখানে ওয়ান ছিল বলে সাফিক্সে ওয়ান ছিল বলে এখানে ওয়ান হয়েছিল, এখানে সাফিক্সে টু ছিল বলে এখানে সাফিক্সে টু হলো, এখানে সাফিক্সে থ্রি ছিল বলে এখানে সাফিক্সে থ্রি হলো, এখানে সাফিক্সে ফোর ছিল বলে এখানে সাফিক্সে ফোর হলো। তাহলে যদি আমরা এনতম পদ নির্ণয়ের ফর্মুলা বার করার চেষ্টা করি, তাহলে এখানে এনতম পদ কি হবে, তাহলে সমান্তর প্রগতির, তাহলে এখানে আমরা প্রথমে এনতম পদটা লিখছি। এনতম পদ কি হবে, এনতম পদ, এনটা আমাদের যা ইচ্ছা হতে পারে, 100 200 300 400 500 যা ইচ্ছা হতে পারে, 1000 2000 3000, ঠিক আছে। তো এনতম পদ এটাকে আমরা টি সাফিক্সে এন এটা দিয়ে লিখি, এনতম পদ মানে টি সাফিক্সে এন, এটা ইকুয়াল কি লেখা যাবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে এন থাকলে এখানে এন হবে, বাকিগুলো সেম। এখানে 4 ছিল বলে এখানে 4 হয়েছিল, এখানে 3 ছিল বলে এখানে 3 হয়েছিল, এখানে 2 ছিল বলে এখানে 2 হয়েছিল, এখানে 1 ছিল বলে এখানে 1 হয়েছিল। শুধু এখানে দেখো প্রথমগুলো চেঞ্জ হচ্ছে, ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেখানে আমাদের কি হচ্ছে, প্রথমগুলো চেঞ্জ হচ্ছে। এখানে 1 2 3 4, সাফিক্সে 4 ছিল বলে 4, 3 ছিল বলে 3, 2 ছিল বলে 2, 1 ছিল বলে 1। তাহলে এখানে সাফিক্সে এন আছে মানে কি হবে, প্রথমে এন হবে, এটা হয়ে যাবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা আমাদের প্রথম ফর্মুলা। তাহলে সমান্তর প্রগতির প্রথম পদ এ,
সাধারণ অন্তর ডি হলে ওই সমান্তর প্রগতিটার n-তম পদ tn ইকুয়াল টু হয়ে যাবে n-তম পদ, এটাকে আমরা tn বলি, tn ইকুয়াল টু a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এখানে এটা ফর্মুলা হিসাবে লিখিয়ে দিচ্ছি যে সমান্তর প্রগতির প্রথম পদ এ ও সাধারণ অন্তর, প্রথম পদ ইকুয়াল টু এ ও সাধারণ অন্তর ইকুয়াল টু ডি হলে, সাধারণ অন্তর ডি হলে সমান্তর প্রগতিটির n-তম পদ tn ইকুয়াল টু হবে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এই জিনিসটা, এটা আমাদের প্রথম ফর্মুলা, এটা মনে রাখবে, বক্সের মধ্যে রেখে দেবো। তাহলে কোনো সমান্তর প্রগতির প্রথম পদ এ সাধারণ অন্তর ডি হলে সমান্তর প্রগতিটির n-তম পদ tn ইকুয়াল টু হয়ে যাবে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। নেক্সট, সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি। n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়। আমরা ধরে নিচ্ছি যে কোনো সমান্তর প্রগতিটার প্রথম পদ এ আর সাধারণ অন্তর হচ্ছে ডি। তো সমান্তর প্রগতিটির প্রথম পদ ইকুয়াল টু এ, প্রথম পদ ইকুয়াল টু এ, সাধারণ অন্তর ইকুয়াল টু ডি, আর শেষ পদ সব থেকে লাস্টে যেটা আছে সেটাকে আমরা ধরে নিচ্ছি শেষ পদ ইকুয়াল টু ছোট হাতের এল। শেষ পদটাকে ছোট হাতের এল এটা দিয়ে লেখা হয়। তাহলে এখানে তোমার দেখো আর একটা জিনিস আমরা ধরে নিচ্ছি যে সমান্তর প্রগতিটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি, ইকুয়াল টু এস সাফিক্সে n। এস মানে সাম মানে সমষ্টি। তো সমান্তর প্রগতিটার প্রথম n সংখ্যক পদের সমষ্টি এস সাফিক্সে n, এটা। তাহলে তোমরা দেখো এস এন, তো প্রথম পদ যদি এ হয় আর সাধারণ অন্তর যদি ডি হয়, তাহলে আমাদের সমান্তর প্রগতিটা কেমন আকারে দেখতে হবে, এ প্লাস ডি, এ প্লাস টু ডি, এ প্লাস থ্রি ডি, এই হবে, ঠিক আছে। তাহলে এখানে এস এন মানে পদগুলোর সমষ্টি। ধরো তোমার আমাদের কোনো একটা সমান্তর প্রগতি আছে 2, 4, 6, 8, 10 এরকম আছে। যদি বলে এখানে 5টা পদের সমষ্টি করতে হবে,
এবার 5টাই আছে, আরও হতে পারে 12, 14, 16 এইভাবে চলছে। তাহলে এখানে যদি বলে প্রথম 5টা পদের সমষ্টি মানে এই 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10, এইগুলো হচ্ছে প্রথম 5টি পদের সমষ্টি। প্রথম এন সংখ্যক পদের সমষ্টি মানে কি, এন এর মানটা আমাদের যা ইচ্ছা হতে পারে, 100, 200, 300, 400, 500 যা ইচ্ছা হতে পারে, ঠিক আছে। তো সমান্তর প্রগতিটা প্রথম পদ হচ্ছে সাধারণ অন্তর ডি, আর শেষ পদের আর সমান্তর প্রগতিটার এন সংখ্যক পদের সমষ্টি এস এন, এটা ধরে নিলাম। তাহলে যেহেতু প্রথম পদ এ আর সাধারণ অন্তর ডি, তাহলে সমান্তর প্রগতিটা দেখতে হবে এ কমা এ প্লাস ডি কমা এ প্লাস 2d, এ প্লাস 3d, এ প্লাস 4d, এইভাবে চলবে। তাহলে এখানে এস এন মানে সমষ্টি, মানে যোগ করবো আমরা, ঠিক আছে। পদগুলো যোগ করলে, এন সংখ্যক পদগুলো যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে এস এন। তাহলে এস এন ইকুয়ালটা আমরা লিখতে পারি এস এন ইকুয়াল টু প্রথম পদ হচ্ছে এ প্লাস, তারপরটা হচ্ছে এ প্লাস ডি প্লাস দিয়ে লিখলাম, তারপরটা এ প্লাস 2d প্লাস দিয়ে লিখলাম, এইভাবে চলবে। বাকিগুলো আর লিখছি না, এইভাবে চলছে। এবারে একটা জিনিস খেয়াল করো, ধরো আমরা কোনো একটা সমান্তর প্রগতি নিচ্ছি 3, 5, 7, 9, 11, 13। তাহলে এই সমান্তর প্রগতিটা এরা এই সংখ্যাগুলো সমান্তর প্রগতিতে আছে। দেখো প্রত্যেকটা অন্তর কি আসছে, যে কোনো সংখ্যা থেকে আগের সংখ্যাটা বিয়োগ করলে 2 আসছে। দেখো 3, 5 - 3 করলে 2, 7 - 5 করলে 2, 9 - 7 করলে 2, প্রত্যেকটা অন্তর সেম আসছে। তাহলে বলতে পারি এই সংখ্যাগুলো সমান্তর প্রগতিতে আছে। তাহলে এখানে এ মানে কত, এ মানে 3, আর ডি মানে কত, ডি মানেও 2, এ মানে 3, ডি মানে 2। আর এখানে এল মানে আমরা কি বলেছি, এল মানে শেষ পদ, মানে যে প্রগতিটা থাকবে তার শেষ পদটা হচ্ছে এল। তাহলে এখানে এল মানে কত, এল মানে 13। এবার তোমরা দেখো লাস্টে থেকে যখন আমরা আগের পদটা পেতে চাইবো, তাহলে আমরা কি করব, লাস্টের পদ থেকে আগের পদটা পাওয়ার জন্য আমরা কি করি, দেখো সাধারণ অন্তরটাকে বিয়োগ করব। দেখো 13 থেকে, এখানে সাধারণ অন্তর কি ছিল, 2 ছিল, 13 থেকে 2 বিয়োগ করলে 11 হলো, আবার 11 থেকে 2 বিয়োগ করলে 9 হবে, 9 থেকে 2 বিয়োগ করলে 7, এই হবে। মানে লাস্টের দিক থেকে যদি আমরা প্রথম দিকে আসি, তাহলে আমরা সাধারণ অন্তরটা কি করব, বিয়োগ করব, আর প্রথম দিক থেকে লাস্টের দিকে গেলে সাধারণ অন্তরটা যোগ করব। এখানে তোমরা দেখো প্রথম থেকে যদি আমরা 5 পেতে, প্রথমটা কি আছে, 3 আছে, 3 থেকে 5 পেতে গেলে কি করতে হবে, 3-এর সাথে 2 যোগ করতে হবে, মানে সাধারণ অন্তরটা যোগ করতে হবে। আর লাস্টের দিক থেকে প্রথম দিকে আসলে আমরা কি করব, সাধারণ অন্তরটা বিয়োগ করব। এখানে লাস্টেরটা ছিল 13, 13 থেকে 2 বিয়োগ করলে আমাদের কি হবে, 11 হবে, আবার 11 থেকে 2 বিয়োগ করলে 9। তাহলে লাস্টেরটা যদি এল হয়, তো লাস্টের আগেরটা কি হবে, এল মাইনাস ডি হবে, তার আগেরটা কি হবে, এল মাইনাস ডি। তো এটা এল মাইনাস ডি, এটা থেকে আবার ডি বিয়োগ করতে হবে, তাহলে এল মাইনাস ডি মাইনাস ডি, মানে এটা হয়ে যাবে এল মাইনাস 2d। মানে লাস্টের দিক থেকে প্রথম দিকে আসলে আমরা ডিটা বিয়োগ করব, প্রথম দিক থেকে লাস্টের দিকে গেলে ডিটা যোগ করব। লাস্টেরটা এল হলে তার আগেরটা হবে এল মাইনাস ডি, তার আগেরটা হবে এল মাইনাস ডি, ওটা তো লাস্টের আগেরটা হলো। তো তার আগেরটা পাওয়ার জন্য আমরা কী করবো, এল মাইনাস ডি থেকে আবার ডি বিয়োগ করবো, তাহলে হয়ে যাবে এল মাইনাস 2d। এটা মনে রাখবে, লাস্টের দিক থেকে প্রথম দিকে আসলে ডি বিয়োগ করতে হয়, আর প্রথম দিক থেকে লাস্টের দিকে গেলে আমরা কি করব, ওই ডি যোগ করে করে যাব। তাহলে এখানে লাস্টের পদ কি ছিল, এল ছিল, তো লাস্টে আমরা এল লিখলাম। তো লাস্টের পদটা যদি এল হয়, তো লাস্টের আগেরটা কি হবে, মানে শেষের আগেরটা কি হবে, শেষের আগেরটা হয়ে যাবে এল মাইনাস ডি, শেষেরটা এল, শেষের আগেরটা এল মাইনাস ডি, তার আগেরটা কি হবে, এল মাইনাস 2d, এই হবে। মাঝে আরও পদ আছে, ওইগুলো আর লেখার প্রয়োজন নেই। এই হবে। তাহলে এস এন ইকুয়ালটা আমরা এটা পেয়ে গেলাম। আবার তোমরা দেখো এস এন ইকুয়ালটা আমরা এটাও লিখতে পারি এই আকারে,
এটা এসএন, তো এসএনটাকে আমরা এটাও লিখতে পারি এসএন ইকুয়াল টু, আমরা উল্টো দিক থেকেও লিখে আসতে পারি। এখানে এসএন ইকুয়াল টু ছিল এ প্লাস ডি এ প্লাস টু ডি, এইভাবে মাঝে আরও পদ আছে এল মাইনাস টু ডি এল মাইনাস ডি এল। এবার যদি আমরা লাস্টের দিক থেকেও লিখে আসি তাহলে আমাদের সমস্যাটা কী হবে, সেম হবে। তাহলে এসএন ইকুয়াল টু আমরা লিখতে পারি আবার এই লাস্টের দিক থেকে লিখে আসবো। এই লাস্টেরটা আমরা এ নিচে লিখবো, এলটাকে আমরা এ নিচে লিখলাম, এলটাকে এ নিচে লিখলাম, এল মাইনাস ডিটাকে এ প্লাস ডি এর নিচে লিখবো, এটা এল মাইনাস ডি, এল মাইনাস টু ডিটাকে এ প্লাস টু ডির নিচে লিখবো, এল মাইনাস টু ডি। এইভাবে চলছে। তাহলে এই এ প্লাস টু ডি যদি আমরা উল্টে লিখি, এ প্লাস টু ডিটা এল মাইনাস টু ডি এটার নিচে হবে, এখানে হবে এ প্লাস টু ডি, আর এ প্লাস ডিটা এল মাইনাস ডি এর নিচে হবে এ প্লাস ডি, আর এটা হবে এল এর নিচে। জাস্ট আমরা কি করলাম, উল্টে লিখলাম, মানে এখান থেকে শুরু করলাম। এটা উল্টে লিখলে এলটা এখানে প্রথমে আসবে, এল মাইনাস ডিটা তারপরে এল মাইনাস টু ডি, আর লাস্টের আগেরটা হবে এ প্লাস টু ডি, লাস্টের আগেরটা এ প্লাস ডি, লাস্টেরটা এ আকারে। এবার যদি আমরা যোগ করি, যোগ করলে কোনো চিহ্ন পরিবর্তন করা দরকার নেই। যোগ করলে তোমরা দেখো বাম দিকে কি আছে এসএন, এখানে এসএন, এসএন এর সাথে এসএন যোগ করলে 2SN, এটা হলো 2SN। এবার এখানে আমরা ভার্টিক্যালি অ্যাড করব, এ এর সাথে এল অ্যাড করব, এর সাথে এল অ্যাড করলে এ প্লাস এল, প্রথমটা হলো এ প্লাস এল। তারপরে এ প্লাস ডি এর সাথে এল মাইনাস ডি অ্যাড করলে ডি ডি কেটে যাবে, এটা প্লাস ডি এটা মাইনাস ডি কেটে গেল, তাহলে এটা হয়ে গেল এ প্লাস এল। প্লাস দিয়ে এখানেও সেম জিনিস, এটার সাথে এটা যোগ করলে টু ডির সাথে টু ডি কেটে গেল, এ প্লাস এলই হবে, এ প্লাস এল। প্লাস দিয়ে এইভাবে চলছে। তো লাস্টের আগেরটা এটা কি হবে, এটার সাথে এটা যোগ করলে টু ডি কেটে যাবে, আবার এটা হয়ে যাবে এ প্লাস এল, এটাও সেম জিনিস, এটা ডিডি কেটে গেল এ প্লাস এল, লাস্টেরটাও এ প্লাস এল। এইভাবে হলো। এবারে তোমাদের এখানে টোটাল এন সংখ্যক পদ ছিল, তাহলে এখানে এ প্লাস এল কতবার হবে, এন বার হবে। এবারে একটা জিনিস খেয়াল করো, যদি তিনকে যদি আমরা 4 বার যোগ করি তাহলে কত হবে 12, 12কে আমরা কি লিখতে পারি, 12কে লিখতে পারি 4 ইন্টু 3, 4 ইন্টু 3 মানে কি, আমরা তিনকে কতবার যোগ করছি, 4 বার, যতবার যোগ করব সেটা ইন্টু যেই সংখ্যাটা যোগ করব সেটা হবে। এখানে 3কে আমরা 4 বার যোগ করেছিলাম মানে 12 বার ছিল, 12কে আমরা লিখতে পারি 4 ইন্টু 3। তাহলে কোনো একটা সংখ্যাকে আমরা যতবার যোগ করব সেটা ইন্টু কি হবে, যে সংখ্যাটা যোগ করব সেটা হবে। এখানে 3কে 4 বার যোগ করছিলাম মানে 12 বার ছিল, 12 মানে 4 ইন্টু 3। তাহলে এটা মনে রাখবে যে আমরা যে কোনো সংখ্যাকে যতবার যোগ করব সমস্যাটা কি হবে, অত ইন্টু যেই সংখ্যাটাকে যোগ করছি ওটা হবে। এখানে 3টাকে 4 বার যোগ করেছিলাম মানে সমস্যাটা আমাদের কি হচ্ছিল 12, 12 মানে 4 ইন্টু 3, 4 বার যোগ করেছিলাম মানে 4, আর 3কে যোগ করছি মানে 4 ইন্টু 3। একইভাবে যদি আমরা এটা ভাবি 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2, এটা করলে কত 10 হয়, 10 মানে লিখতে পারি 5 ইন্টু 2। এখানে তোমরা দেখো 2টাকে কতবার যোগ করছি 5 বার, তাহলে সমস্যাটা কত হলো 10 হলো, 10টাকে লিখতে পারি 5 ইন্টু 2 লিখতে পারলাম। তাহলে এখানে 2টা কতবার ছিল 5 বার, সেখানে 5 হলো, আর কোন সংখ্যাটাকে যোগ করছি 2কে যোগ করছি সেখানে এটা 5 ইন্টু 2। এই আকারে যেই সংখ্যাটাকে যোগ করব সেটা ইন্টু যতবার যোগ করব সেটা হবে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে a প্লাস এল এ প্লাস এল এ প্লাস এল এরকম করে টোটাল n বার আছে। তো a প্লাস এল এটাকে যদি আমরা n বার যোগ করি তাহলে কি হয়, এটা হয়ে যাবে n ইন্টু a প্লাস এল, এটা হয়ে যাবে। তাহলে বাম দিকটা ছিল 2SN, এখানে তোমরা দেখো a প্লাস এল n বার আছে, যেহেতু আমরা এখানে টোটাল n সংখ্যক টার্মের সমষ্টি SN ধরেছিলাম, তাহলে এখানে টোটাল nটা
টার্ম আছে, এনটা 100 200 300 400 যা ইচ্ছা হতে পারে। তাহলে এখানে যেহেতু এই এখানে সমষ্টি করলেও কি হবে, আমাদের a প্লাস এল এন বার আসবে। তাহলে a প্লাস এল যেহেতু এন বার আসছে, তাহলে a প্লাস এল কে এন বার যোগ করলে কি হবে, n ইন্টু a প্লাস এল হয়ে যাবে। তাহলে এখানে 2sn ইকুয়াল টু এটা হলো। তাহলে এখানে পেয়ে গেলাম sn ইকুয়াল টু n বাই 2 a প্লাস এল। তাহলে কোনো সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি কি হয়ে গেল, sn ইকুয়াল টু n বাই 2, যতবার যোগ করবো সেটা বাই 2 ইন্টু প্রথম পদ প্লাস লাস্টের পদ, ঠিক আছে। তাহলে sn ইকুয়াল টু n বাই 2 a প্লাস এল। এই একটা ফর্মুলা হলো sn এর আরেকটা ফর্মুলা আছে, n সংখ্যক টার্মের সমষ্টির আরেকটা ফর্মুলা আছে। এটা একটা ফর্মুলা, এটা বক্সের মধ্যে রাখো। এখানে আমরা কতগুলো টার্ম আছে বলেছিলাম, কতগুলো পদ আছে বলেছিলাম, nটা। আর লাস্ট পদটাকে আমরা কি বলেছিলাম, l। তাহলে এখানে n তম পদটা কি হবে, n তম পদটা হবে l। শেষ পদ মানে ওটা হচ্ছে n তম পদ, যেহেতু টোটাল n সংখ্যক টার্ম আছে এটা আমরা বলেছিলাম। তাহলে এখানে এরকম দেখো n তম পদ tn ইকুয়াল টু এখানে l, n তম পদ ইকুয়াল টু l। এবারে সমান্তর প্রগতিটার প্রথম পদ হচ্ছে a, সাধারণ অন্তর d। তাহলে এই সমান্তর প্রগতিটার n তম পদ কি হবে, n তম পদের ফর্মুলা আমরা আগেই শিখেছিলাম। n তম পদ হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা ইকুয়াল টু l। তাহলে l ইকুয়াল টু আমরা লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে এই l এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে আমরা sn এর আরেকটা ফর্মুলা পেয়ে যাব। তাহলে এখানে sn ইকুয়াল টু হয়ে যাবে n বাই 2 a প্লাস l মানে হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা ক্যালকুলেট করলে n বাই 2, sn ইকুয়াল টু n বাই 2, a প্লাস a করলে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে sn এর এই একটা ফর্মুলা। sn এর দুটো ফর্মুলা, বেসিক্যালি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এই ফর্মুলা কাজে লাগবে, কিছু কিছু ক্ষেত্রে এই ফর্মুলা আমরা কাজে লাগাবো। তাহলে sn এর আমরা দুটো ফর্মুলা পেয়ে গেলাম, একটা n বাই 2 a প্লাস l, যেখানে এটা হচ্ছে প্রথম পদ, lটা হচ্ছে শেষ পদ। আর একটা হচ্ছে n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, যেখানে এটা হচ্ছে প্রথম পদ আর ডিটা হচ্ছে সাধারণ অন্তর। তাহলে এই দুটো ফর্মুলা মনে রাখবে, এই দুটো ফর্মুলা। আর আগে একটা ফর্মুলা বলেছিলাম n তম পদ, এর ফর্মুলা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। ঠিক আছে, আজকে এখানেই শেষ করলাম। এবারে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9832405709। হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো বা কল করতে পারো। আমার নাম হচ্ছে সঞ্জিত পাত্র। ওকে, আজকে এখানে শেষ করলাম।